আইরিন বলল, সুযোগ দিয়ে কি হবে ভাইয়া? ও শুধরে যাবে। কুকুরের লেজ কখনো সোজা হতে শুনেছ? ও চোর ছিল, চোরই থাকবে। এসব থার্ড ক্লাসদের ওপর এত আবেগ টাবেগ দেখিও না। ছোট মামি যা বলছেন তাই করা উচিত, তাই না ভাইয়া? শেষটুকু ইয়াসিরের দিকে চেয়ে বলল সে। বুঝতে চাইল ওর অভিব্যক্তি। সে মানুষ থম মেরে দাঁড়িয়ে, দুর্বোধ্য চেহারায় ললাটে নীল শিরা ফুসছে, বক্ষপটে জোরালো শ্বাস। রাঘবের পুরোটা তুষির ওপর ঠিকরে দিতে মেয়েটার কোনোই টান মেরে দাঁড় করালো ইয়াসির। আতঙ্কে থরথর করে উঠল তুষি। ইয়াসির ক্ষুব্ধতায় কিছু বলতে যাবে, নজর পড়ল তুষির দুটো কাতর চোখে। অপমান আর কষ্টের ছুরিকাঘাতে প্রহত্ততা। সিক্ত স্বরে সে একই কথা মৃদু শব্দে আওড়ালো, আমি চুরি করিনি। ইয়াসির থমকায়, নিভে যায় তার তপ্ত চোখ। ফেপে থাকা কপালে দুটো ভাঁজ আসে অচিরেই। তুষি ফের ভেজা গলায় বলল, আমি জানি না গয়না আমার ঘরে কি করে এলো। আমি সত্যিই চুরি করিনি স্যার। ওপাশ থেকে তেতে উঠলেন রেহনুমা। নাটক বন্ধ করো মেয়ে, না হলে তোমাকে যে আমি কি করব নিজেই জানি না। তোমার বিছানার নিচ থেকে গয়না আমি নিজে বের করলাম, আর তুমি বলছো চুরি করনি? তুমি চুরি না করলে কি আমরা গিয়ে তোমার ঘরে গয়না রেখে দিয়ে এসেছি? আইরিন কটমটিয়ে বলল, মনে হয় আমার থাপ্পড়ে ওর শিক্ষা হয়নি, আরেকটা খেতে চাইছে। ইয়াসির ফিরে চাইল তড়িৎ, চোখ ছোট করে বলল, তুমি ওর গায়ে হাত তুলেছ? আইরিনের কথায় তেজ। তো কি করব? আপনি জানেন ও আমাকে কি বলেছে? বলেছে যদি ওর ঘরে গয়না না পাওয়া যায় তাহলে নাকি মেরে আমার মুখ থেতলে দেবে। ওর কত বড় সাহস ভাবতে পারছেন? বস্তির একটা কিট ওকে নাকি আমাকে মারার কথা বলে। আমাকে। ইয়াসির ঠান্ডা চোখে চেয়ে রইল 2 সেকেন্ড, তারপর ফিরল তুষির দিকে। করুণ চেহারায় মাথা নুয়ে নিল মেয়েটা। আচমকা শক্ত করে ধরা পেল কনুইটা ছেড়ে দিল ইয়াসির। থুতনিতে হাত ঘষল বিক্ষিপ্তভাবে। আইরিনের ধৈর্য হারিয়ে যাচ্ছে। ইয়াসির চুপ কেন, উতলা হয়ে বলল, আপনি আর কি শোনার অপেক্ষা করছেন? সব তো আপনার সামনে পরিষ্কার হয়েই গেল। তাহলে এখন এই মেয়েকে গলা ধাক্কা দিয়ে বের করে দিন না। হিমশীতল নয়ন ঘুরিয়ে চাইল ইয়াসির, চোখের তীক্ষ্ণ ভাষায় পোক্ত চিবুক। উত্তর ছিল সুস্থির। তুরন্ত মাথা তুলল তুষি, অবিশ্বাস তার দৃষ্টিতে। মুখায়বে বিস্ময়, ঠোঁট জোড়া আপনা আপনি 2 প্রান্তে গিয়ে বসল। মুড়োতায় কেমন ঝাঁপিয়ে এলো কান। ঠিক শুনল ও, ইয়াসির ওকে বিশ্বাস করেছে, সত্যি করেছে। হুট করে মানুষ অনাকাঙ্ক্ষিত কিছু পেয়ে গেলে ওই পাওয়ার ভেতর খুশির চেয়ে বিস্ময় থাকে বেশি। তুষিরও বোধ হয় তাই হলো। ইয়াসির ওই এক ঘোষণায় বিহব্বলতায় পাথর হলো মেয়েটা। স্নিগ্ধ সিক্ত মুখখানায় জড় বুদ্ধি তার লম্বা একটা দাগ ছাপ ফেলল স্পষ্ট। মুড়ো মনে মানুষটার পানে চেয়ে রইল তুষি। এসব কি সত্যি না স্বপ্ন? ইয়াসির ওকে বিশ্বাস করেছে, যার সাথে ওর কোনো হৃদ্যতা নেই, না আছে বিশ্বাস অবিশ্বাসের দায়ভার। সে মানুষ এক ঝলকে কি করে বুঝে গেল সত্যিটা? কি করে মেনে নিল ও চুরি করেনি? তুষির মতো আশ্চর্য বাড়ির বাকিরাও। প্রত্যেকে হতবুদ্ধি বনে এক পল মুখ দেখলেন নিজেদের। রেহনুমা বললেন, করেনি মানে? তুই কি বলতে চাইছিস? ইয়াসির সোজা সাপটা বলল, যেটা বললাম, যেটা শুনলে সেটাই। রেহনুমা ফের কিছু বলবেন, হাত তুলে থামালো সে। রুড়ো স্বরে বলল, সব কথা পরে হবে, আগে আমি জানতে চাই আইরিন তুষের গায়ে হাত তুলেছে কে? উত্তরটা জয়নব দিলেন। তো কি করবে বলো দাদু ভাই? এই মেয়ে বয়সে ছোট হয়েও আইরিনকে মারার কথা বলে, তাও আবার এমন একটা কাজ করার পরেও। অন্যায় করলে শাস্তি দেবে না? ইয়াসিরের চোয়াল কাঠিন্যের মাত্রা ছাড়ালো এবার। পৃথিবীর সবটুকু প্রতাপ কণ্ঠে ঠেলে বললেন, না, তুষি আমার স্ত্রী। আমার স্ত্রীকে যা বলতে হয়, যা করতে হয় আমি করব, আমি বলবো। আইরিন ওর গায়ে হাত তুলল কোন সাহসে? এই কথা কোনো কথা হয়তো ছিল না, ছিল বসার ঘরের বাতাসটাকে থমকে দেওয়ার মুহূর্ত। পুরন্ত ঠোঁটজোড়া তুষি হা করে ফেলল। অবিশ্বাসের তোরে রক্ত জবার ন্যায় ওষ্ঠপুর
অবিশ্বাসের তোরে রক্ত জবার ন্যায় অষ্টপুট কেঁপে উঠল অল্প। বিদীর্ণ মোড়কে ছাপিয়ে এক সুপ্ত আচুরি ঘূর্ণিঝড়ে মাথা তুলল বুকে। নিভন্ত দৃষ্টিতে এক করে চোখের পাতা ফেলতে ভুলে গেল সে। এমন করে তো তুষির পাশে কেউ কখনো দাঁড়ায়নি, কেউ ভরসা দেয়নি ওকে, কেউ ওর হয়ে কোনোদিন কথা বলেনি। আচমকা মনে হলো অক্ষিকুট জ্বলছে। টলমল করতে করতে আস্তে ধীরে ঝাপসা হয়েছে ইয়াসিরের ফর্সা মুখ। তুষি চট করে চোখে হাত দিল। কার্নিশ গড়িয়ে দুফোঁটা নোনতা জল কপলে এসে পড়েছে। মেয়েটা হতবাক হয়। বুঝতে শেখার পর এই প্রথমবার চোখে পানি এলো ওর। আশ্চর্য, এতক্ষণ এতগুলো মানুষ ওকে যা নয় তাই বলেছে। ওর কষ্ট হলেও চোখে জল তো আসেনি। তুষি তো কখনো কাঁদে না, ও শক্ত দুর্বার। তাহলে আজ কি হলো? ইয়াসিরের স্ত্রী বলাতে কি এমন ছিল যে চোখ ভরে এসেছে? মেয়েটার ঘোর ভাঙল আইরিনের আওয়াজে। বিস্ময়াবহ হয়ে বলছে, ভাইয়া আপনার কি মাথা ঠিক আছে? আপনি এই চোর মেয়েটাকে এখনো স্ত্রী বলছেন? ইয়াসিরের স্বর তরঙ্গের ন্যায় স্থির। জবাব দিল ভনিতাহীন, তোমার কানে কোনো সমস্যা আছে? শুনতে পাওনি কি বললাম? তুষি চুরি করেনি, ও চোর নয়। জয়নব ব্যর্থ শ্বাস ঝাড়লেন, বললেন, দাদু ভাই, আমরা নিজের চোখে দেখেছি ছোট বৌমা ওর ঘর থেকেই হার পেয়েছে। সবসময় চোখের দেখা সত্যি হয় না। আমরা এমন অনেক কিছু দেখি যা ঘটেনি, আবার এমন অনেক কিছু দেখি যা ঘটেছিল। অন্তত এসবের অভিজ্ঞতা আমার থেকে তোমাদের বেশি হওয়ার কথা নয়। আইরিন তেলে বেগুনে জ্বলে উঠল এবার। এটা কি নাটক হচ্ছে নাকি? যেখানে ওর বিছানার নিচ থেকে মামি নিজ হাতে হাড়টা বের করে আনলেন, সেখানে আপনি এসে দুম করে বলে দিলেন ও চুরি করেনি। আপনি তো বাড়িতে ছিলেন না ভাইয়া, আমরা ছিলাম, আমরা দেখেছি। তার মানে আপনি আমাদের বিশ্বাস করছেন না? তাহলে তো ছোট মামিকেও আপনি অবিশ্বাস করছেন ভাইয়া। তুই সত্যিই আমাকে অবিশ্বাস করছিস সার্থক? বেশ কর, কিন্তু তোর মা, তোর ভাইজান এরা সবাই তো এখানেই ছিল। এদের অন্তত জিজ্ঞেস করে দেখ আমরা মিথ্যে বলছি কিনা। রেহুনুমা মুখ কালো করে বললেন। শওকত ত্যক্ত বিরক্ত হলেন, ক্লান্ত কণ্ঠে বললেন, তনিমা, আমি ঘরে যাচ্ছি, আমার আর ভালো লাগছে না এসব। ভজল করতে নিলে বাদ সাধল ইয়াসির, কড়া কণ্ঠে বলল। না। থামলেন শওকত, প্রশ্ন ছুড়লেন সহসা। না মানে? ইয়াসির কাঁধ উচালো। না মানে না। এতক্ষণ তো আপনি এখানে ছিলেন। সব কথা যখন আপনার সামনে হয়েছে, তুষির উপর চোরের দায়ও যখন আপনার সামনেই পড়েছে, তখন বাকিটা আপনার সামনে হবে। বসুন। শওকত তাজ্জব চোখে বললেন, বসুন। তুমি কি আমাকে আদেশ করছো? কাঠখোট্টা উত্তর দিল সে। না, তবে অনুরোধও করছি না। একজন পুলিশ অফিসার তদন্ত করতে এলে যেভাবে কথা বলে সেভাবেই বলছে। নাহলে আপনার সাথে কথা বলার রুচি তো আমার কোনোদিন ছিল না। শওকত চেঁচিয়ে উঠলেন। স্বার্থ। তনিমা মৃদু কণ্ঠে বললেন, স্বার্থ, তোর বাবা অসুস্থ। ইয়াসির আরেক দিকে চেয়ে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলল। কণ্ঠস্বর নরম হলো একটু। ওনাকে বসতে বলো মা, কিছু কথা বাকি এখনো। তনিমা স্বামীর দিকে চাইলেন, চোখ মাথা নেড়ে অনুনয় বোঝালেন বসতে। হার মেনে বসলেন শওকত, কিন্তু সবেতে অতিথু লাগছে তার। একে তুষির থেকে অপ্রত্যাশিত আঘাত, অন্যদিকে আবার ইয়াসিরের কথার ঘা। একটা মানুষ আর কত নিতে পারে? ইয়াসির সেই সিঙ্গেল সোফাটার পায়ের ওপর পা তুলে বসলো। এক হাত হাতলে রেখে অন্য হাতে কপাল ঘষতে ঘষতে শুধালো, হার কোথায় পেয়েছো ছোট মা? প্রত্যেকের প্রশ্নবিদ্ধ চাউনি তার গৌর মুখে আটকে। রেহনুমা সাথে সাথে বললেন, তোষকের নিচে। আইরিন লাফিয়ে বলল, এবার আপনিই বলুন, চুরি না করলে হাড়টা ওখানে কি করে গেল? হাড়ের তো আর হাত পা নেই। ইয়াসির সেই প্রশ্নের জবাব দিল না, এমন ভান করলো যেন শুনতেই পায়নি। সোজাসুজি জয়নবকে বলল, তুমি হঠাৎ তোমার হারের খোঁজ করছিলে কেন? প্রৌঢ়া একটু নড়ে চড়ে উঠলেন।
আমি মানে আইরিন গয়না দেখতে এসেছিল, ওকে দেখাতে গিয়েই খেয়াল পড়লো হারটা নেই। কিন্তু কেন দাদু ভাই? এবারেও উত্তর দেয়নি ছেলেটা। ঘাড় বাঁকা করে আইরিনের দিকে চাইল সে, সরু চোখে বলল, এই সকালবেলায় তোমার গয়না দেখতে ইচ্ছে হওয়ার কারণ? আইরিনের উত্তর তৈরি, ফটাফট বলল, কাল তো মাম্মা আসছেন, এলেই আমাকে বাড়ি নিয়ে যাবে। এতদিন নানু কতবার ডেকেছিল গয়না দেখানোর জন্য, আমিই যাইনি। তাই ভাবলাম যাওয়ার আগে একবার দেখে যাই। আবার কবে আসা হয় না হয়, কেন এখন বুঝি দেখতে যাওয়াটাও আমার দোষ হয়ে গেল? কি নানু, কিছু বলছো না যে? জয়নব বললেন, আহা দাদু ভাই, তুমি এসব কেন জিজ্ঞেস করছো বলো তো? অয়ন মন দিয়ে ইয়াসিরের চেহারাটা দেখল। এখনো কবজিতে মাথা নুয়ে কপালে আঙ্গুল ডলছে সে। সন্দেহ হলো ওর। দু কদম এগিয়ে এসে বলল, কি হয়েছে বলো তো ভাইয়া, তুমি কি কোনো ক্লু? মাঝপথেই হাত তুলল ইয়াসির। লেট মি ফিনিশ অয়ন। ছেলেটা থামল। ইয়াসির প্রশ্ন ছুড়ল দ্বিতীয় দফায়, যখন হারের খোঁজ পড়েছে তুষি কোথায় ছিল? তনিমা বললেন, এখানেই, তোর বাবার জন্য চা পাঠিয়েছিলাম। রেহুনুমা খেই হারালেন ধৈর্যের, রুক্ষ গলায় বললেন, এখন এসব শুনে কি হবে সার্থ? এ বাড়িতে কার এরকম হাত সাফাইয়ের অভ্যেস আছে আমাকে একটু বল। ও যে চোর সেটা তো মিথ্যে নয়, সবাই জানে এই কথা। তাহলে চোর চুরি করবে সেটাই কি স্বাভাবিক নয়? এখানে তোর এত তদন্তের কি আছে? ইয়াসিরের ঠোঁটে ফিচেল হাসি, বলল, সামান্য একটা প্রশ্নকে তুমি তদন্ত বলছো ছোট মা? যেখানে আমি নিশ্চিত হয়ে ভরে দিলাম তুষি চুরি করেনি, সেখানে তো তদন্তের কোনো প্রশ্নই আসছে না। তাই নাকি? তা ও চুরি না করলে বিছানার নিচে হার কি করে গেল? কে রেখেছে? ইয়াসির বুক টান টান করে বলল, আমি। একটা বড়সড় বোম যেন ঠিক বসার ঘরের মাঝ বরাবর ছুঁড়ে ফেলল কেউ। বিস্ফোরণের বিকট শব্দটা নীরবে ছড়িয়ে পড়ল বাতাসে। ফের চমকে উঠল তুষি। শওকত বসা থেকে দাঁড়িয়ে গেলেন। তনিমার কণ্ঠে আর্তনাদ, কি কি বলছিস কি তুই? তুষির ঠোঁট নড়ল জ্বরের ন্যায়। আপনি রেখেছিলেন, কিন্তু কেন? ইয়াসিরের স্পষ্ট স্বীকারোক্তি, তোমাকে পরীক্ষা করতে দেখছিলাম চোর স্বভাব থেকে তুমি কতটা শুধরেছ। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। কিন্তু এই সামান্য কারণ নেই বাড়িতে এত হাঙ্গামা হবে সেটা কি জানতো? শওকত চটে বললেন, সামান্য কারণ? এটাকে তোমার সামান্য কারণ মনে হচ্ছে? এই একটা ঘটনাকে কেন্দ্র করে মেয়েটাকে এতক্ষণ যা নয় তাই বলেছি আমরা, যেখানে তুমি এত স্বাভাবিকভাবে এসব বলছো কোন মুখে? অয়নেরও মেজাজ বিগড়ে গেল। দাঁত মুখ খিচে চসূচক শব্দ করল সে, বলেই ফেলল রেগে মেগে, এটা তুমি ঠিক করনি ভাইয়া। বাড়ির সবাই, ইভেন আমিও ভেবেছিলাম চুরিটা তুষি করেছে। অথচ ও যেখানে কিছু জানে না, এতটা অপমান ওর কি প্রাপ্য ছিল? ওকে পরীক্ষা করার নিশ্চয়ই আরও অন্য উপায় আছে। ইয়াসির চুপ করে রইল। তার ভাবমূর্তি এমন যেন গায়েই লাগছে না কিছু। রেহনুমার চোটপাট শেষ। এমন মারাত্মক একটা ভুল করায় জিভে আর কথা নেই। কিছুক্ষণ হতবিহ্বল চেয়ে রইলেন তিনি। থেমে থেমে ঠোঁট জোড়া নাড়লেন। তুই কি সত্যি বলছিস সার্থ? হারটা সত্যি তুই ওখানে রেখেছিলি? তার জবাবের আগে সবার মধ্য হতে চেঁচিয়ে উঠল আইরিন, না, মিথ্যা কথা। ভাইয়া মিথ্যা বলছেন মামি, ওই হার উনি রাখেননি। ইয়াসির ওর দিকে ফিরল না। চোখের খাজে স্বচ্ছ এক কৌতুক নিয়ে ওপরের পাটা নাড়তে নাড়তে বলল, তাই নাকি? তো তোমাকে কে বলল? আমি জানি আপনি মিথ্যা বলছেন। এই বস্তির মেয়েটাকে বাঁচাতে চাইছেন, তাই না? মিথ্যা বলে কোনো লাভ হবে না ভাইয়া। তুষি চুরি করেছে আর চুরির শাস্তি ওকে পেতেই হবে। আপনি না সৎ পুলিশ অফিসার বলেন নিজেকে, তাহলে এই চোরটাকে সাপোর্ট করছেন কেন? ইয়াসির ভ্রু গোছালো। তুমি অত শিওর কি করে আইরিন? ইয়াসির ভ্রু গোছালো। এই যাত্রায় নিভে গেল মেয়েটা। আচমকা উঠে দাঁড়ালো ইয়াসির। ওকে নিজের দিকে এগোতে দেখে একটু গুটিয়ে এলো আইরিন।
ঠিক মুখোমুখি এসে থামলো ইয়াসির। খুব নম্রতার মাঝেও কেমন দগদগ করে খুব নম্রতার মাঝেও কেমন দগদগ করলো কণ্ঠস্বর। বলো আইরিন, তোমার আত্মবিশ্বাসে নিশ্চয়তার কারণ কি? কিভাবেই বা বুঝলে হার আমি রাখিনি? তুষি একবার আইরিনকে দেখছে, একবার ওকে। সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। বাকিদেরও একই দশা। ইয়াসিরের দুর্বোধ্য মতিগতি ঠাওর করার জো নেই, কিন্তু আইরিন ওর গলায় এত জোর কিসের? মেয়েটার কপালে ঘামের কণা জমেছে। হাত তুলে একবার নাক মুখের ফ্যাচ ফ্যাচ ভাবটা মুছল। থেমে থেমে বলল, আমি আমি জানি কেমন, তাই এত নিশ্চিত। তুষি চুরি না করলে এত শক্ত হয়ে আছে কি করে বলুন? অন্য কেউ হলে নিশ্চয়ই এতক্ষণে কেঁদে কেটে অস্থির হয়ে যেত, অথচ ওর চোখে এক ফোঁটা পানিও নেই। ইয়াসির ভ্রু নাচালো। ব্যাস এইটুকু কারণে তুমি এত জোর দিয়ে বলে চুরি তুষি করেছে? আইরিনের সব গুলিয়ে যাচ্ছে। ইয়াসিরের চাউনি বাজ পাখির মতো, যেন শুধু তাকিয়ে পেটের নাড়ির প্যাচ খুলতে পারবে। আইরিন শুকনো ঠোঁটটা জিভ দিয়ে ভেজালো একবার, বলল, দেখুন ভাইয়া, আমি জানি তুষির ওপরে আপনার সিম্প্যাথি আছে, কিন্তু তার মানে তো এই নয় যে আপনি ওর হয়ে অন্যায়কে সাপোর্ট করবেন। আমি বলছি শুনুন, ওই হার তুষিই নানুর ঘর থেকে নিয়েছে। ইয়াসিরের ফিচেল জ্বলন্ত চাউনিটা পাল্টে গেল আচমকা। তুষারের ন্যায় শীতল স্বরে বলল, আমি তো বললাম হার আমি রেখেছে। আইরিন এবারেও মানল না, জবাব ছুড়ল সহসা, না, আপনি রাখেননি, মিথ্যা বলছেন আপনি। না, আপনি রাখেননি, আমি তো বললাম আপনি মিথ্যা বলছেন। আমি রেখেছি আইরিন। আপনি রাখেননি। আমি রেখেছি। মুহূর্তে একটা তর্কের ঝড় উঠল। ইয়াসিরকে খণ্ডাতে একের পর এক বাক্য ছুটছে আইরিন। কথায় তার অদম্য জেদ। ইয়াসিরের স্বর লঘু, ক্রমে আরো শক্ত হচ্ছে তা। হার আমি রেখেছি। মিথ্যা কথা, আপনি রাখেননি। ইয়াসির চেঁচিয়ে উঠল হঠাৎই। আমি তো বললাম আমি রেখেছি। আইরিন মিয়ে গেল না, পাল্টা চেঁচিয়ে বলল, কথা, আপনি রাখেননি, ওই হার আমি রেখেছি। ব্যাস, মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল ঘরদোর। উপস্থিত প্রত্যেকে আকাশ ফেটে মাটিতে আছড়ে পড়ল। একচোট হতভম্বতায় দুলে উঠল তুষি, অথচ হেসে ফেলল ইয়াসির। ঘাড় নেড়ে বলল, গুড, এটাই শুনতে চেয়েছিলাম। আইরিনের হুঁশ ফিরল, মাথায় এলো উত্তেজনায় মুখ ফসকে কি বলে বসেছে। রেহনুমা স্তম্ভিত আওড়ালেন, আইরিনের মাঝে মানে এসব ওর কাজ? তুষি তার মানে কিছুই করেনি সত্যি? আইরিনের মুখ চোখ ফ্যাকাশে, আতঙ্কে কাঁপছে সারা শরীর। অগোছালো চিত্তে মেঝেতে চোখের পাতা এলোমেলো ফেলল সে। তখন ইয়াসির ঝুঁকে এলো একটু, খসখসে শক্ত স্বরে বলল, কার মুখ থেকে কথা কিভাবে বের করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি আইরিন। নিজেকে চালাক ভাবছিলে, ভাবতে, কিন্তু বাকি সবাইকে বোকা ভেবেছ, এটাই তোমার সব থেকে বড় মূর্খতামি হয়ে গেল। তারপর এক পেশে হাসল সে, কথার মাঝে পৈশাচিক আনন্দ। আমি চাইলে ফরেন্সিক ল্যাব থেকে লোক ডাকতে পারতাম, হাড়ের ওপর আঙুলের ছাপ মেলারে আসল চোর বের হয়ে যেত। কিন্তু কি জানো, অপরাধী নিজের মুখ থেকে স্বীকার করানোর মধ্যে যে আনন্দ, সেটার অন্য কিছুতে নেই। আইরিনের কপালের ঘাম গলায় গিয়ে নামছে, স্রোতের মতো কলকলে সেই বেগ। নিজের হয়ে সাফাই দিবে কি? চিন্তায় অস্থিরতায় শব্দ ভাণ্ডার শূন্য তার। আচমকা কুনুই টেনে নিজের দিকে ফেরালেন জয়নব। মেয়েটা ভালো করে চাইতেও পারল না, সপাটে এক চড় মারলেন গালে। রুগ্ন হাতের প্রহারেও আইরিন পড়তে নেয়। ইয়াসির সামনেই ছিল, অথচ ধরল না ওকে। আলগোছে সরে যেতে সোজা রেহনুমার গায়ের উপর গিয়ে হুমড়ি খেয়ে পড়ল আইরিন। মিন্তু চোখে কপাল তুলে বলল, হোয়াট এ শট! দাদুর হাতে এত জোর! ইউষা বিড়বিড় করলো দাঁত পিষে, একদম ঠিক হয়েছে, বয়সে বড় না হলে আমিও একটা দিতাম। গাল চেপে হু হু করে কেঁদে উঠল আইরিন। জীবনে প্রথম মার খেল সে।
রেহনুমা দিগ্ভ্রান্তের ন্যায় ওকে আঁকড়ে ধরে বললেন, এত বড় মেয়ের গায়ে হাত তুলে